দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিত ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সুষম ও যৌগিক ঘনবস্তুর পরিমাপ নামক অধ্যায় থেকে। গত পর্বে তোমরা যারা দেখেছিলে যে আমরা গোলকের যে দলগত কাজ সে কাজটা কিন্তু সম্পন্ন করেছিলাম, তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করি। তো দেখো, তোমাদের যে পাঠ্য বইয়ের আমরা একটা পৃষ্ঠা নাম্বারটা দেখে আসি। আমাদের পৃষ্ঠা নাম্বার 197। এই 197 পৃষ্ঠাতে আমরা দুইটা গাণিতিক সমস্যা দেখতে পাবো। আমরা চেষ্টা করব এই গাণিতিক সমস্যা দুইটা সমাধান করার। দেখো, সমস্যা 3, অর্থাৎ এর আগে আমরা কিন্তু আরও দুইটা সমস্যার সমাধান করে এসেছি গোলক সম্পর্কিত। তো প্রথম প্রশ্নটা অর্থাৎ সমস্যা 3 আমরা দেখতে পাচ্ছি, একটু প্রশ্নটা পড়ে নিই আমরা, যেখানে কি বলা হচ্ছে যে একটি ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার এবং লোহার বেধ 3 সেন্টিমিটার। বেধ বলতে আমরা বুঝি লোহার পুরুত্ব, অর্থাৎ লোহার কতটা পুরু লোহা দিয়ে এই গোলকটি বানানো হয়েছিল। গোলকটির ফাঁপা অংশের আয়তন কত? ফাঁপা অংশের আয়তন এটা খুবই সিম্পল জিনিস, আমরা সূত্রের মধ্যে মান বসা দিলে হয়ে যাবে। তাছাড়া ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করলে এবং নিরেট গোলকটি রং করতে প্রতি বর্গ সেন্টিমিটারে যদি 1.75 টাকা খরচ হয়, তবে মোট কত টাকা খরচ হবে সেটা বের করতে হবে। খেয়াল করে দেখো যে প্রতি সেন্টিমিটারে আমরা কত পাচ্ছি খরচ? 1.75। এখন যেহেতু আমি রং করব, কোথায় রং করব? গোলকের বাইরের পৃষ্ঠে রং করব, তার মানে বক্রপৃষ্ঠের যে ক্ষেত্রফল বা গোলকের যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা বের করতে পারলে তার সাথে আমরা এই টাকাটা গুণ করে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আমাদের এখানে কোশ্চেনের মধ্যে কতগুলো কোশ্চেন চাচ্ছে আমরা দেখি। প্রথমে ফাঁপা অংশের আয়তন, তারপরে যে ব্যবহৃত লোহা দিয়ে নতুন একটা গোলক তৈরি হবে, তার মানে আমার এখানে অনেকগুলো আয়তন বের করতে হবে। প্রথমে আমরা চেষ্টা করব যে ফাঁপা যে গোলকটির যে ব্যাসার্ধ ছিল, অর্থাৎ এই গোলকটির আয়তন আগে বের করব। তাহলে চলো আমরা এই ডেটাগুলো একটু লিখে নিই। ওকে, আমরা এখন এই সমস্যা 3 সমাধান করব। দেখো, বলা হচ্ছে যে একটি ফাঁপা গোলকের লোহার বাইরের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখে নিব ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে আমি ধরলাম হচ্ছে R1 = 8 সেন্টিমিটার। তো ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ R1 = 8 সেন্টিমিটার। তাহলে ফাঁপা গোলকের আয়তনটা বের করে ফেলি। সুতরাং ফাঁপা গোলকের আয়তন আমরা গোলকের আয়তনের সূত্র জানি, 4/3 পাই r কিউব, 4/3 পাই ব্যাসার্ধ কিউব। ওকে, পাই, এখানে আমাদের ব্যাসার্ধ হচ্ছে R1, তাহলে R1 এর উপর কিউব করব এবং আয়তনের একক হচ্ছে ঘন একক, তাহলে আমরা লিখব ঘন সেন্টিমিটার। ওকে, চলো এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দেই। তো আমাদের যে মানগুলো জানা আছে, 4/3 ইন্টু পায়ের মান আমরা জানি 3.1416 ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে 8, তাহলে 8 এর উপর একটু কিউব করে দিই। আর এটা কি হবে? এটা হিসাব করলে আমরা কত পাচ্ছি আমরা একটু হিসাব করে দেখব। তাহলে এই মানগুলো যদি আমরা ক্যালকুলেটরের মধ্যে বসিয়ে দেই, তাহলে আমরা হিসাব করে পাচ্ছি 2144, অর্থাৎ 2144.6656, তার মানে আমরা 67 লিখলেই হবে। এত ঘন সেন্টিমিটার। দেখো আমি এটা কি বের করেছি বলো তো? এটা বের করেছি হচ্ছে আমার যে গোলকের কথা বলা হয়েছিল, ফাঁপা গোলক যার বাইরের ব্যাসার্ধ দেওয়া ছিল, এই ফাঁপা গোলকের সম্পূর্ণ আয়তনটা আমি বের করেছি 2144.67 ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখানে আমি তেমন কিছুই করিনি, যা সূত্র বসিয়েছি এবং সূত্রের মধ্যে মান বসিয়ে দিয়েছি। এখন চলো আমার প্রশ্নে বলা হচ্ছে যে ফাঁপা অংশের আয়তন। দেখো, লোহার বেধ ছিল কত সেন্টিমিটার? তাহলে 3 সেন্টিমিটার। তাহলে লোহার বেধ বাদে ফাঁপা অংশের ব্যাসার্ধটা আগে নির্ণয় করে নিই। লোহার বেধ বাদে ফাঁপা অংশের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে আমি ধরলাম হচ্ছে R2। ওকে, ইকুয়ালস টু কত? এই 8, তার থেকে আমরা বাদ দিয়ে দেবো লোহার বেধ। তাহলে পাচ্ছি কত বলতো? 5 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার কি, এই যে ফাঁপা অংশ বাদ দিলে, অর্থাৎ ফাঁপা অংশ না, লোহার বেধটা বাদ দিলে যে ফাঁপা অংশটা থাকবে তার ব্যাসার্ধ। তাহলে এবার আরেক প্রশ্নে বলছে কি যে ফাঁপা অংশের আয়তন। তাহলে ফাঁপা অংশের আয়তনটা আমরা সে আগের সূত্রে অ্যাপ্লাই করব। সুতরাং ফাঁপা অংশের আয়তন, এবার আয়তনে আমরা আবারও একই সূত্র হবে, 4/3 পাই r কিউব, 4/3 পাই, এখানে হবে R2, তার উপর করব কিউব এবং একক হবে ঘন একক, তার মানে ঘন সেন্টিমিটার। ওকে, এবার চলো মানগুলো বসিয়ে দিই। 4/3 পায়ের মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান কত? এখানে আর এর মান হচ্ছে 5, তাহলে লিখবো 5 এবং 5 এর উপর কিউব করে দেবো। চলো পুরোটাকে আমরা একটু হিসাব করে আসি এবং মানটা দেখি কত বের হয়। আমরা যে মানটা বের করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 523.6
ঘন সেন্টিমিটার, 523.6 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে আমার ফাঁপা অংশের আয়তন। এখন গেল আমরা একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেলাম যে ফাঁপা অংশের আয়তন নির্ণয় করো, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। ওকে, তো ছোট করে একটা অ্যান্সার লিখে রেখে দিই। এর পরের কোশ্চেন আমাদেরকে কি বলা হচ্ছে আমরা দেখব। এর পরের কোশ্চেন আমাদের বলা হচ্ছে তাছাড়া ওই গুলোকে ব্যবহৃত লোহা দিয়ে, ওইগুলোকে ব্যবহৃত লোহা দিয়ে কি করব, কিছু একটা তৈরি করব। যাই হোক, তাহলে লোহার পরিমাণটা আগে বের করতে হচ্ছে। চলো তাহলে লোহার পরিমাণটা একটু বের করে আসি। তাহলে গোলকে ব্যবহৃত লোহার পরিমাণ, গোলকে ব্যবহৃত লোহার পরিমাণ, তাহলে এখন আমাকে কি করতে হবে, এই যে প্রথমে আমরা যে ফাঁপা গোলকের যে আয়তন বের করলাম অর্থাৎ লোহার সহ এই আয়তনটা থেকে যদি আমি ফাঁপা অংশের আয়তনটা বাদ দিয়ে দেই তাহলে আমি লোহার পরিমাণটা পাবো। তাহলে চলো এইটা লিখে তার থেকে আমি এটাকে বাদ দিয়ে দিই। তাহলে এখানে আছে কত, 2144.67 মাইনাস 523.6 ঘন সেন্টিমিটার। ওকে, যদি আমরা এটা এখন একটা মাইনাস করি তাহলে আমরা কত পাবো, পাবো হচ্ছে 1621.07। দেখো, এটা ছিল ফাঁপা অংশের যে গোলক ছিল তার আয়তন, সেই আয়তন থেকে যখন আমি এই আয়তনটা বাদ দিয়ে দেই তাহলে যেটা আমি পাই সেটা হচ্ছে এই গোলকে ব্যবহৃত লোহার পরিমাণ, সেটা হচ্ছে 1621.07 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখো আমার প্রশ্ন বলছে কি যে লোহার আয়তন তো পাওয়া গেল, লোহার পরিমাণ তো পেয়ে গেলাম। এখন এই লোহাতে আমি একটা নিরেট গোলক তৈরি করব। নিরেট গোলক তৈরি করলাম, তার মানে সেই নিরেট গোলকের লোহা হচ্ছে এইটা, নিরেট গোলকের লোহার পরিমাণটা আমি জানি। এখন এই যে নিরেট গোলকটা তৈরি হলো তাতে আমি রং করতে চাই, প্রতি বর্গ সেন্টিমিটারে আমার দরকার হচ্ছে 1.75 টাকা পাবো আমি। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে আমাকে, এই যদি প্রতি বর্গ সেন্টিমিটার 1.75 টাকা যদি দিতে চাই বা ব্যবহার করতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা লাগবে। এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি কি বলতো, 4πr², 4πr²। ওকে, তো এই যে 4πr², এই মানটা তুমি বসাতে চাই। দেখো 4πr², ধরো যে আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে r² ধরে নিলাম যে এটা আগে আমি r1 r2 ধরছি, এখানটাকে r ধরতে পারবো, r²। এইটা একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র, 4πr², গোলকের পৃষ্ঠতলের সূত্র। এখন এখানে তুমি দেখো পায়ের মান কিন্তু তুমি জানো 3.1416, এই r এর মানটা তুমি কিন্তু জানো না, r এর মানটা তুমি কিন্তু জানো না, r এর মানটা তোমাকে কি করতে হবে, বের করে নিতে হবে। তাহলে r এর মানটা যখন তুমি বের করবা, কোথা থেকে বের করবা, তাহলে এই যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে এর আয়তনের সূত্র হবে কি বলতো, 4/3πr³। ওকে, এই যে এটা হলো আয়তন, আর আমিও কিন্তু একটা আয়তন জানি, এই যে বের করা আমার আয়তন, লোহার পরিমাণটাই হচ্ছে আয়তন। তাহলে এইটার সমান এইটা দিয়ে আমাকে আর এর মানটা বের করে নিতে হবে। আর এর মানটা বের করার পরে তারপরে আমি r² এর মান, সেখানে আর এর মানটা বসাতে পারবো। তাহলে চলো আমরা একটু এটাকে একটু ডিটেলসে করি, এগুলো একটু মুছে দেই এবং একটু ডিটেলসে এটাকে লিখে করি। তাহলে আমরা একটু ধরি যে নিরেট গোলকের ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ এটাকে ধরলাম হচ্ছে r সেন্টিমিটার। দেখো এই আর যেহেতু একাধিকবার লিখছি, আমি r1 r2 এবং r লিখছি। যদি একাধিক ব্যাসার্ধ হয় এভাবে তোমরা আলাদা করে আইডেন্টিফাই করবা, r1 r2 r', অথবা ছোট হাতের আর বড় হাতের আর, যেভাবে তোমার সুবিধা হয় ওইভাবে তুমি লিখে নিবা। তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে যে তোমার নিরেট গোলকের ব্যাসার্ধ r সেন্টিমিটার, নিরেট গোলকের ব্যাসার্ধ r সেন্টিমিটার। তাহলে আয়তন হবে কি বলতো, আয়তন হবে 4/3πr³। তাহলে নিরেট গোলকের, সুতরাং নিরেট গোলকের আয়তন, নিরেট গোলকের আয়তন, আয়তনের সূত্র কি বলতো, 4/3πr³ ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে নিরেট গোলকের আয়তনের সূত্র। আচ্ছা, এখন এই আয়তন হচ্ছে আমরা সূত্র থেকে জানি, আর এখানে যে লোহার পরিমাণটা বের করছি এটাও কিন্তু আয়তন। তাহলে শর্ত অনুযায়ী বা প্রশ্ন মতে এটা সমান এটা লেখা যাবে। তাহলে আমি শর্ত অনুযায়ী বা প্রশ্ন মতে যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারবো। তাহলে শর্ত অনুযায়ী কি লিখতে পারবো, 4/3πr³ ইকুয়ালস টু, এই মানটা একটু বসিয়ে দিই, 1621.07। এখন আমার এখান থেকে আর এর মানটা বের করতে হবে। তাহলে আরটাকে রেখে বাকি সবাইকে কিন্তু এই পাশে পাঠিয়ে দেওয়া যাবে। তাহলে আরটাকে রেখে দাও, এই r³ থাকলো এখানে, আর এখানে আমরা এই সংখ্যাগুলোকে ওই পাশে পাঠাবো। দেখো এই 4 আর π কিন্তু এর সাথে গুণ সম্পর্কে আছে আর এর সাথে, আর 3 কিন্তু ভাগ সম্পর্কে আছে। তো আমরা যখন পক্ষান্তর করবো এটা উল্টে যাবে, ভাগটা গুণ আর গুণটা ভাগ হয়ে যাবে। তাহলে 1621.07 গুণ এই 3 যাবে উপরে, তাহলে এখানে লিখবো 3, আর নিচে আসবে কি বলতো, 4π। ওকে, 4π। তাহলে এটাকে হিসাব করতে থাকবো, আমরা হিসাব করতে থাকবো। এখানে r³, আর এই কিউবটাকে আবার একটু ওই পাশে পাঠিয়ে দিই। ওই পাশে পাঠিয়ে দিলে এটা হবে কি বলতো, কিউবিক রুট হয়ে যাবে। এই যে কিউবিক রুট, আমরা যদি একবার এটাকে হিসাব করতে চাই,
তাহলে আমরা এই দুইটা সংখ্যাকে যদি গুণ করে একটু দেখি কত হয়, 1621.07 গুণ 3 আমরা পাচ্ছি হচ্ছে 4872.21, আর এখানে 4 ইন্টু পায়ের মান 3.1416। চলো এবার পুরো মানটাকে যদি আমরা একটু ক্যালকুলেটরের মধ্যে বসিয়ে দিই তাহলে নিশ্চয়ই আমরা আরেক একটা মান পেয়ে যাব, এবং এই মানটা হিসাব করলে আমরা পাচ্ছি যে 7.291860। আমরা দশমিক পর 2 সংখ্যা নিলেই চলবে, 7.29। তাহলে দেখো আমরা কি বের করে ফেললাম বলতো, যে নিরেট গোলক তৈরি করেছি তার ব্যাসার্ধ কিভাবে বের করেছি, আমরা এখানে লিখেছি যে এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমার গোলকের আয়তনের সূত্র এবং নিরেট গোলকের আয়তনের সূত্র, আর এখানে লিখছি নিরেট গোলকের আয়তন। এইখান থেকে আমি জাস্ট আর এর মানটা বের করব, তাহলে আর এর সাথে যারা ছিল তাদেরকে ওই পাশে পাঠিয়ে দিলাম, এবং এই কিউবটাকে পরে ওই পাশে পাঠালে কিউবিক রুট পুরোটাকে হিসাব করলে আমরা পাচ্ছি যে 7.25। এটা হচ্ছে কি পেলাম বলতো, এইটা পেলাম যে তোমার আর ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ, যে নিরেট গোলকটা তৈরি হলো তার ব্যাসার্ধ। এখন এই নিরেট গোলককে আমি কি করব, রং করব। তাহলে নিরেট গোলককে যদি রং করতে চাই তাহলে কি করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সুতরাং নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, নিরেট গোলকের সমগ্র তল বা পৃষ্ঠতল দুইটার কিন্তু একই অর্থ প্রকাশ করে। তাহলে তুমি চাইলে পৃষ্ঠতলও লিখতে পারো আর কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই সূত্র আমরা জানি 4πr²। তাহলে লিখবো হচ্ছে 4πr² বর্গ সেন্টিমিটার, কারণ ক্ষেত্রফল একক হচ্ছে বর্গ একক, তাহলে লিখতে হবে বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র 4πr² বর্গ সেন্টিমিটার। এখন যেহেতু আর এর মান আমার জানা আছে, চলো মানটা বসিয়ে দিই। তাহলে এখানে 4 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান কত, 7.25। তাহলে এখানে লিখবো 7.29। তো চলো পুরোটাকে হিসাব করলে আমরা কি পাই, এবং 7.29 এর উপর কিন্তু স্কোয়ার হবে, কারণ যেহেতু আর এর উপর স্কোয়ার আছে। তাহলে 7.29 4 ইন্টু 3.1416 ইন্টু 7.29 স্কোয়ার যদি করি তাহলে কত আসে, 667.83 আরও সামথিং আসে। দশমিকের পরে আমরা 2 থেকে 3 সংখ্যার বেশি নেওয়ার প্রয়োজন নেই, তাহলে 667.83 বর্গ সেন্টিমিটার। একটু আর একটু বলে দিই তোমাদেরকে, যে দেখো এখানে নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², জাস্ট পায়ের মান আর আর মানটা বসিয়ে দিলে হিসাব করলে তুমি পাবা যে মানটা, সেটাই হবে হচ্ছে নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো প্রতি বর্গ সেন্টিমিটারে কত টাকা খরচ হয়, 1.75 টাকা। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটারে বা সেমিতে 1.75 টাকা খরচ হলে, প্রতি বর্গ সেমিতে 1.75 টাকা খরচ হলে নিরেট গোলকটি রং করতে খরচ হবে, জাস্ট তুমি কি করবা বলতো, এই সংখ্যাটার সাথে এই টাকাটাকে গুণ করে দিবা। তাহলে 667.83 ইন্টু 1.75 এটা টাকা হয়ে গেল, টাকা। তাহলে চলো এটাকে হিসাব করে ফেলি আমরা। 175 এর সংখ্যার সাথে আমরা কি করব, 1.75 গুণ করে দিব 1.75। তাহলে আমরা পাচ্ছি কত, কিছু একটা পাচ্ছি, সেটা হচ্ছে 1168.7025 মানে 70 টাকা লিখতে পারবো। ওকে, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে প্রতি বর্গ সেন্টিমিটারে যদি এত টাকা খরচ হলে নিরেট গোলকটি রং করতে খরচ হবে, এইটার সাথে অর্থাৎ নিরেট গোলকের যে ক্ষেত্রফল সেটাকে আমরা জাস্ট টাকা দিয়ে গুণ করলে এই যে 1168.70 বা 7 টাকা এটা আমাদের খরচ হবে। এটা কিন্তু আমাদের প্রশ্নের অ্যান্সার, বা আমাদের যে টাকার পরিমাণ বের করতে বলছিল এটাই কিন্তু সেটা। তাহলে চলো আমরা পুরো বিষয়টাকে একটু আরেকবার একটু রিভিউ দিয়ে আসি, এবং প্রশ্নটা পড়ে এটা যে আমরা তখন যে অঙ্কটি করলাম এটাকে একটু সহজ করে আর একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, আরও সহজ করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা দেখি আরেকবারের প্রশ্নটা পড়ি। একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, লোহার বেদ 3 সেন্টিমিটার। তাহলে ফাঁপা অংশের আয়তন কত, ওই গোলকে ব্যবহৃত যে লোহা ছিল, ব্যবহৃত লোহা দিয়ে যে নিরেট গোলক তৈরি হবে, সেই নিরেট গোলককে আমি করব রং। এই রং করতে প্রতি বর্গ সেন্টিমিটার যদি 175 টাকা খরচ হয়, তবে মোট কত টাকা লাগবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে চলো আমরা এই যে অঙ্কটা এতক্ষণ ধরে আমরা করলাম, একটু যদিও সহজ অঙ্ক, একটু বড় হয়ে গেছে কিন্তু এটা অনেক সহজ। আমরা এই পুরো বিষয়টা একটু বুঝে আসি। আমরা লিখছি যে দেখো সমস্যা 3 এর সমাধান, এর পাঠ্য বই
97, তোমাদের পাঠ্য ব্যাগ 97, 3-এর সমাধান কিন্তু আমরা করে ফেলেছি। এখন একটু আমরা সংক্ষেপে এটা আরেকবার একটু বুঝে নেব। দেখো, ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ, এটাকে আমি ধরেছি R1 সমান হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আয়তন বের করা যাবে। আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই R3, এখানে আর হবে R1 আর একক হবে ঘন সেন্টিমিটার। তাহলে 4/3 পায়ের মান আর আর এর মানটা বসিয়ে দিলে একটা মান পাওয়া যাচ্ছে 2144.67 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে সম্পূর্ণ যে গোলকটা ছিল তার একটা আয়তন। ওকে, তাহলে লোহার বেদ বাদে ফাঁপা অংশের আয়তন, তাহলে লোহার বেদ বাদে ফাঁপা অংশের আয়তন, লোহার বেদ বাদে আয়তন বের করতে আগে আমার ব্যাসার্ধ প্রয়োজন। তাহলে লোহার বেদ বাদে ফাঁপা অংশের ব্যাসার্ধ R2 ধরলাম, যেটা হচ্ছে এখানে বাইরের ব্যাসার্ধ থেকে জাস্ট আমি লোহার বেদ 3 ছিল, সে 3 বাদ দিলে 5 সেন্টিমিটার পাচ্ছি ফাঁপা অংশের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ জানা থাকলে আয়তন বের করা যাবে। আয়তনের সূত্র 4/3 পাই R3, এখানে আর হবে R2, আর R2-র মান হচ্ছে 5, বসিয়ে দাও, আর পায়ের মানটা বসিয়ে দাও, দিয়ে তুমি হিসাব করো। হিসাব করলে দেখবা যে একটা মান পাচ্ছ, এই যে 523.6 ঘন সেন্টিমিটার। ওকে, এবার গোলকে ব্যবহৃত লোহার পরিমাণ, আমার এই যে বাইরের আয়তন সেখান থেকে ভিতরের আয়তনটা বাদ দিয়ে দাও, দিলে যেটুকু থাকবে সেটা হচ্ছে লোহার আয়তন। আমরা সেই লোহার আয়তনটা বের করেছি 1621.07 বা 1621.07 ঘন সেন্টিমিটার। তাহলে ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ ধরলাম হচ্ছে R, তাহলে আয়তন হবে 4/3 পাই R3। এই আয়তনের সূত্র আমরা জানি। তাহলে এটা হচ্ছে আয়তন, আবার এটাও আয়তন, তাহলে শর্ত অনুযায়ী দুইটা আয়তনকে সমান করে দেওয়া যায়। তো দুইটা আয়তনকে সমান করে দিয়ে দিলাম, যেহেতু আমরা আর এর মানটা বের করতে চাচ্ছি, তাহলে R3টাকে রেখে দিলাম, বাকি সবাইকে ওই পাশে পাঠিয়ে দিলাম। এই 4 পাই ছিল গুণ, হয়ে গেল ভাগ, এটা ছিল ভাগ, ও পাশে হয়ে গেল গুণ। ওকে, তো এটা এই দুইটাকে হিসাব করলে আমরা পাচ্ছি এটা, আর এই কিউবটাকে ওই পাশে পাঠালে হয়ে যাচ্ছে কিউবিক রুট, এবং এই পায়ের মানটা বসিয়ে দাও। টোটালটাকে তুমি যে ক্যালকুলেটরের মধ্যে বসিয়ে দাও, তাহলে দেখবে যে তোমার মান চলে আসছে আর এর মান। আর এর মান কত আসছে? 7.29। তাহলে নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 4 পাই R² বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে এবার কাজ কি, পায়ের মানটা আর আর এর মানটা মাত্র যে বের করলাম 7.29, সেটাকেও বসিয়ে দিলাম, দিয়ে হিসাব করো তুমি, আসবে কত? 67.63 বর্গ সেন্টিমিটার। তাহলে প্রতি বর্গ সেন্টিমিটার কত টাকা লাগবে? 1.75 টাকা হলে নিরেট গোলকটি রং করতে মোট খরচ হবে বা রং করতে খরচ হবে, জাস্ট তুমি এইটার সাথে এটাকে গুণ করে দাও, টাকাটাকে গুণ করে দাও, তাহলে দেখবা যে তুমি যে টাকাটা পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার, অর্থাৎ 1168.07 টাকা। এটাই হচ্ছে আমাদের এই গোলকের রং করার টোটাল খরচ। আশা করি তোমরা যারা ক্লাসটির সাথে যুক্ত ছিলে বা তোমরা যারা দেখেছো, আশা করা যায় বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশা আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।